মনির, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করবেন প্লিজ। মনির, আমাকে শুনতে পাচ্ছেন? মনির, আমাকে শুনতে পাচ্ছেন? মনির কি আছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা। মনির, কি আপনি আসছেন? মনির সম্ভবত কানেক্ট করতে পারছে না। আপনার কেউ একজন, আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়াটা দিছি, ফাইলটা ক্লাস 5, এটা কি একটু শেয়ার করা যাবে স্ক্রিনে? জি, থ্যাংক ইউ। আমরা শেয়ারে দেখতে পাচ্ছি স্ক্রিন। জি, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তো গতকালকে ক্লাস 4-এ আমাদের যে স্লাইড গুলো ছিল সেটা 33 নাম্বার স্লাইডে আমরা শেষ করছিলাম। তো আমরা আজকে 34 থেকে শুরু করি, কারো যদি কোনো অবজেকশন না থাকে বা কোনো কোশ্চিন না থাকে। ক্লাস 5-এ যদিও আমি কন্টিনিউশন, মানে চ্যাপ্টারটা আমার শেষ হয়নি, যার ফলে আমি এই স্লাইড গুলো রেখে দিচ্ছি ক্লাস 5-এ। ঠিক আছে, আমরা 33 পর্যন্ত দেখছি, এখন 34-এ আমরা আসি, স্লাইড 34-এ আসি। 34-এ, তাই তো? তাহলে আমরা শুরু করি না? হ্যাঁ স্যার, শুরু করুন। কারণ আজকে হয়তো অনেকেরই অফিস আছে, এখনো শেষ হয়নি, বাসায় ফিরতেছে হয়তো। হ্যাঁ, কারণ আজকে স্যাটারডে, অনেকের অফিস আছে। তো আমরা শুরু করি। শুরু করেন স্যার। হ্যাঁ, আমরা 34 নাম্বার এখানে, ইভ্যালুয়েশন অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার। আইটি ইনফ্রাস্ট্রাকচার যে ইভ্যালুয়েশন, মানে এটা যে চেঞ্জ হইতে হইতে, মানে একদম ভেরি বিগিনিং থেকে আমার আইটি ইনফ্রাস্ট্রাকচারটা কি চেঞ্জ হয়েছে সেটা আমরা এখন একটু জানবো। ঠিক আছে। দ্য আইটি ইনফ্রাস্ট্রাকচার ইন অর্গানাইজেশনস টুডে ইজ অ্যান outgrowth of more than 50 years
of evolution in computing platforms. And more than 50 years হয়ে গেছে, there have been 5 stages in this evolution. এই evolution-এ 5টা stage আছে, is representing a different configuration of computing power and infrastructure. Technologies that characteristics one era may also be used in the another time period for other purposes. For example, some companies still run traditional mainframe system use mainframe computers as server supporting large website and corporate enterprise applications. আমরা যে এখান থেকে জানলাম যে 50 বছর আগে থেকে যে শুরু হয়েছে আইটি ইনফ্রাস্ট্রাকচারটা, সেটা কিন্তু এখনো চলতেছে এবং এটা 5টা স্টেজে সেগ্রিগেট করা হয়েছে। 5টা স্টেজের মধ্যে আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো স্টেজ যেটা মানে অবসোলেট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে, ট্রেডিশনাল হয়ে গেছে, সেটা কিন্তু এখনো কোনো কোনো কোম্পানি তাদের সুবিধার জন্য এখনো ইউজ করে যাচ্ছে। যেমন এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে যে সাম কোম্পানিজ স্টিল রান ট্রেডিশনাল মেইন ফ্রেম। তাহলে ট্রেডিশনাল মেইন ফ্রেম একটা স্টেজ ছিল, যে স্টেজটা অনেক জায়গায় অবসোলেট হয়ে গেছে, কেউ চালাচ্ছে না, কিন্তু কিছু কিছু কোম্পানি তাদের সুবিধার জন্য চালাচ্ছে, বাট ভিন্ন পারপাজে চালাচ্ছে। আমরা নেক্সট স্লাইডে যাই, গেলে দেখতে পাবো। হ্যাঁ, নেক্সট স্লাইডে আমার কি আছে যে এটা 5 ইরাজ আছে, 5টা স্টেজ বা 5টা যুগ, যেটা ইরাজ মানে যুগ, 5টা যুগ আর কি, মানে 5টা পিরিয়ড আর কি বলছে, অফ আইটি ইনফ্রাস্ট্রাকচার ইভলিউশন। জেনারেল পারপাস মেইন ফ্রেম অ্যান্ড মিনি কম্পিউটার ইরা 1959 থেকে অ্যাট প্রেজেন্ট এখনো চলতেছে। এটা জেনারেল যেটা পারপাস মেইন ফ্রেম অ্যান্ড মিনি কম্পিউটার ইরা। তারপরে আসছে পার্সোনাল কম্পিউটার ইরা। পার্সোনাল কম্পিউটার মানে আমরা যখন এখন ডেস্কটপ ব্যবহার করতেছি। মেইন ফ্রেম মানে এক একটা কম্পিউটার অনেক বড় বড় ছিল, অনেক জায়গা লাগতো, অনেক ভলিউম নিয়ে থাকতো তারা, ঠিক আছে। প্রথমে যে কম্পিউটার গুলো বের হয়েছিল অনেক জায়গা নিয়ে থাকতো, এবং আমার যতটুকু জানা মতে এবং ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলে ওটাকে অপারেট করতে হতো, এরকম সে জায়গা নিত আর কি মেইন ফ্রেম এবং মিনি কম্পিউটার গুলো। এটা ছিল 1959 টু প্রেজেন্ট, এখনো আছে এই জিনিসটা, এখনো অনেক কোম্পানি ব্যবহার করতেছে, তারা সার্ভার হিসেবে ব্যবহার করতেছে তাদের প্রয়োজনে। তারপরে আসলো পার্সোনাল কম্পিউটার এরা 1981 টু প্রেজেন্ট, যেটা আমরা ইউজ করতেছি এখন আমাদের ঘরে বাড়ি অফিসে। তারপরে ক্লায়েন্ট সার্ভার এরা, ক্লায়েন্ট সার্ভার আসছে 1983 থেকে টু প্রেজেন্ট। কারণ টু প্রেজেন্ট বলতে কি বোঝাচ্ছে, এখনো এগুলা চলতেছে, এটা কিন্তু এখনো স্টপ হয়ে যায়নি, বা এখন টোটালি এটা আমরা বাদ দিইনি, কোথাও না কোথাও এই জিনিসগুলো চলতেছে, যার ফলে প্রেজেন্ট আসছে, যে একটা ইরার কম্পিউটার আরেকটা ইরাতে আমরা ইউজ করতেছি। ক্লায়েন্ট সার্ভার ইরা 1983 থেকে আসতেছে অ্যাট প্রেজেন্ট। এন্টারপ্রাইজ কম্পিউটিং ইরা 1992 থেকে স্টিল প্রেজেন্ট চলতেছে। ক্লাউড অ্যান্ড মোবাইল কম্পিউটিং, যেটা গতকালকে আমরা পড়ছিলাম, গ্রিড কম্পিউটিং, মোবাইল কম্পিউটিং, তাই না, এই ইরাটা চলতেছে 2000 থেকে অ্যাট প্রেজেন্ট। এই 5টা ইরা আছে, এই 5টা ইরা আমরা একটু পরে রাখবো, এবং কোনটা কোন পিরিয়ড থেকে শুরু হয়েছে সেই জিনিসটা আমরা একটু মনে রাখবো। নেক্সট স্লাইডে আমরা দেখি যে ফিগার গুলো কি ছিল, মানে এই ইরাগুলোর ফিগার গুলো কেমন ছিল আমরা দেখি। এখানে দেখেন মেইন ফ্রেম বা মিনি কম্পিউটার 1959-এ একটা বড় রকমের কম্পিউটার ছিল, এখান থেকে আমার কয়েকটা কম্পিউটারকে সাপোর্ট দিচ্ছে। তারপরে পার্সোনাল কম্পিউটার, যেটা আমরা সবাই জানি ডেস্কটপটা। ক্লায়েন্ট সার্ভার আমরা দেখতে পাচ্ছি ফিগারের মাধ্যমে, ক্লায়েন্ট সার্ভার এট প্রেজেন্ট। নেক্সট স্লাইডে যাই। এখানে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ কম্পিউটিং, এটা 92 থেকে আসতেছে। দেখেন এখানে ফিগারটা দেওয়া আছে যে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক অনেকগুলো কম্পিউটার যুক্ত হয়ে আসছে সার্ভারের সাথে, এটা ইন্টারনেট আছে, এটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বলতেছে বা এন্টারপ্রাইজ কম্পিউটিং। তারপরে আসতেছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিংকে দেখেন একদম পুরো মানে ভেকম মানে ভলিউমটা নিয়ে আসে সে। ক্লাউড এন্ড মোবাইল কম্পিউটিং, যেটা এখনো চলতেছে 2000 সাল থেকে, ঠিক আছে। তাহলে আমরা ফিগারের মাধ্যমে একটু দেখলাম এটাকে, এগুলো আমরা পড়ে নিব। নেক্সট স্লাইডে যাই। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ ম্যানেজিং আইটি ইনফ্রাস্ট্রাকচার এন্ড ম্যানেজমেন্ট সলিউশনস। এই যে আইটি ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচারটাকে আমার যে এটা যে আমি রানিং রাখবো, স্মুথলি চালাবো, এটার জন্য কি কি চ্যালেঞ্জ আছে, বা এটাকে মেইনটেনেন্স বা ম্যানেজ করার জন্য যে আমার চ্যালেঞ্জ গুলো আছে, সেই চ্যালেঞ্জ গুলো আমাকে জানতে হবে। সেই চ্যালেঞ্জ গুলো কি কি? ডিলিং উইথ প্ল্যাটফর্ম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ। ডিলিং উইথ প্ল্যাটফর্ম অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ, আমার
টেকনোলজি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, আমার হার্ডওয়্যার সিস্টেম সফটওয়্যার সিস্টেম আমার চেঞ্জ হচ্ছে, তাই না? এই চেঞ্জ হচ্ছে যে এর সাথে আমাকে ডিল করতে হবে, এর সাথে আমাকে আপডেটেড সবসময় থাকতে হবে, এটা একটা চ্যালেঞ্জ আমার। ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্স, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করতে হবে এবং এটার যে একটা গভর্নেন্স আছে সেটা আমাকে ম্যানেজ করতে হবে। মেকিং ওয়াইজ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, মেকিং ওয়াইজ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, আমার ইনভেস্টমেন্ট করতে হবে, আমার এটা ম্যানেজার ওয়াইজলি হয় আর কি। আমি যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ইনভেস্টমেন্ট করব সেটা একটা চ্যালেঞ্জ। Solution guidelines include using a competitive forces model to determine how much to spend on IT infrastructure and where to make strategic infrastructure investment. Solution guidelines, একটা solution guideline থাকতে হবে, include using a competitive force model to determine how much to spend on IT infrastructure and where to make a strategic infrastructure investment. মানে কোথায় কিভাবে আমরা কি কতটুকু ইনভেস্টমেন্ট করব ইনফ্রাস্ট্রাকচারের উপর, সেটা আমার একটা সলিউশন বা একটা গাইডলাইন আমার থাকতে হবে। এস্টাবলিশিং দ্য টোটাল কস্ট অফ ওনারশিপ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাসেট, এস্টাবলিশ এস্টাবলিশিং দ্য টোটাল কস্ট অফ ওনারশিপ অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাসেট। ইনফরমেশন টেকনোলজি অ্যাসেট আমরা পড়ে আসছি আগে তিনটা ক্যাটাগরিতে, সেই তিনটা ক্যাটাগরিতে এস্টাবলিশ যে ওনারশিপ আছে এই টোটাল কস্টটা আমার জানতে হবে। আবার পরবর্তীতে আমরা আরেকটু প্যারাই দিয়ে দিচ্ছি যে টোটাল কস্ট বলতে শুধুমাত্র যে কস্টিংটা তা না, এর মধ্যে আরো ইনক্লুড থাকবে। সেটা কি থাকবে? যে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার যে আপগ্রেড হচ্ছে ডেইলি, প্রতিনিয়ত যে আপগ্রেড হচ্ছে তার যে একটা কস্ট আছে, এটাকে যে আমি রান করাবো রানিং যে কস্ট আছে, এটা মেইনটেনেন্স কস্ট আছে, তারপরে একে টেকনিক্যাল সাপোর্ট দিতে হয় এবং কিছু কিছু ট্রেনিং লাগে। এই জিনিসগুলো সবগুলোই কিন্তু ইনক্লুড করে আমার টোটাল কস্ট ওনারশিপটা আনতে হবে, এই জিনিসগুলো আমাকে আনতে হবে, তাই না? বিবেচনায় আনতে হবে। The total cost of ownership technology resources include not only the original cost of computer, hardware and software, but also, এই যে কথাটা লিখছি, but also cost for hardware and software upgrades। আমি শুধুমাত্র যে ইনফ্রাস্ট্রাকচার করার জন্য যে কম্পিউটার হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার নিলাম, আমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেললাম, এখানে যে কস্টটা হয়ে গেল এটাই যে আমার টোটাল কস্ট, তা না। আমার কি করতে হবে? আমার বিবেচনায় কনসিডারেশনে রাখতে হবে যে এই হার্ডওয়্যার সফটওয়্যার আপডেট হবে, মেইনটেনেন্স করতে হবে, টেকনোলজি সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট লাগবে, অ্যান্ড ট্রেনিং লাগবে। Many firms are turning to cloud computing in an effort to reduce their IT platform cost। এটা আমরা আগেও পড়ে আসছি যে অনেক কোম্পানি কি করছে, এই সমস্ত কস্টগুলো থেকে কস্টগুলো কমানোর জন্য তারা কি করছে, ক্লাউড কম্পিউটিং এ চলে গেছে, ক্লাউড সার্ভারের দিকে চলে গেছে আর কি। ফার্ম ইউজ টুলস ফর মোবাইল ডিভাইসেস ম্যানেজমেন্ট টু মনিটর, ম্যানেজ এন্ড সিকিউর। ফার্মস কি করতেছে? মোবাইল ডিভাইস ইউজ করতেছে টুলস হিসাবে। আমরা অনেকেই জানি আমাদের কোম্পানি থেকে মোবাইল প্রোভাইড করা হয়, সেই মোবাইলের মধ্যে অনেক কিছু ইনফরমেশন থাকে, ডাটা থাকে, আমার ওখানে কি বলে অ্যাটেন্ডেন্স থাকে, সবকিছুই থাকে, আমি কোথায় যাচ্ছি কোথায় করতেছি, কোম্পানি আমাকে মনিটর করতেছে জিপিআরএস এর মাধ্যমে। তো এই সমস্ত জিনিসগুলো কোম্পানিরা ব্যবহার করতেছে, এটাই বলছে এখানে। মোবাইল ডিভাইস দ্যাট আর ডিপ্লয়েড অ্যাক্রস দ্য এন্টারপ্রাইজ। মোবাইল ডিভাইসটা কি হয়েছে, কোম্পানির মধ্যে একটি মানে পুরো কোম্পানিটা মোবাইল ডিভাইসের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এন্টারপ্রাইজ বিজনেস অর্গানাইজেশন গুলো কি করতেছে, মোবাইল ডিভাইসের উপরে এই সমস্ত কাজগুলো আমরা মনিটর করতেছি, ম্যানেজ করতেছি এবং আমাদের সিকিউর করতেছি ডেইলি অ্যাক্টিভিটিস গুলো। নেক্সট স্লাইডে যাই। প্রিন্সিপাল কম্পোনেন্টস অফ দ্য টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড কি নেটওয়ার্কিং টেকনোলজিস। প্রিন্সিপাল কম্পোনেন্ট অফ টেলিকমিউনিকেশন, if you run or work a business you can't do without network। নেটওয়ার্ক ছাড়া আমি কিছু করতে পারবো না, আমি যদি একটা বিজনেস করতে চাই আমার একটা নেটওয়ার্ক লাগবে। You need to communicate rapidly with your customers, suppliers and employees। তাহলে কি করতে হবে? আমার কমিউনিকেট করতে হবে আমার কাস্টমারের সাথে, আমার সাপ্লায়ারের সাথে এবং আমার এমপ্লয়ির সাথে আমাকে কমিউনিকেট করতে হবে। এই কমিউনিকেট করার জন্য আমার একটা নেটওয়ার্কের দরকার। Until about 1990 business used the postal system or telephone system with voice or fax for communication। 1990 মানে 1990 সালের দিকে কি হয়েছে আমরা দেখছি যে কোনো বিজনেসের কেউ যদি কোনো কমিউনিকেট করতে চায় তো একটা পোস্ট অফিসের মাধ্যমে একটা চিঠি পাঠাতো, তাই না? চিঠি পাঠাতো, তারপরে কি করতো, ভয়েস কল করতো, টেলিফোন করতো, আমরা দেখছি।
ফ্যাক্স ছিল, কোনো কিছু ডকুমেন্টস যদি সাথে সাথে পাঠাতে হতো ফ্যাক্স করতো, হ্যাঁ টেলিগ্রাম করতো, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আগের বিজনেস গুলো রান হয়েছে। টুডে however you and your employees use computers, email, text messaging, the internet, mobile phone and mobile computers connected to the wireless networks for this purpose. এখন কি হয়েছে, এখন আমার যে কোনো জায়গা থেকে আমি একটা মেসেজ করতে পারতেছি, মেইল করতে পারতেছি, কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, মোবাইল থেকে, যে কোনো জায়গা থেকে আমি মেসেজ করতে পারতেছি ইনস্ট্যান্ট, তাই না? কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না। তো এখন আমার এই যে নেটওয়ার্কের যে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, একটা ড্রামাটিক্যালি একটা আমাদের অ্যাডভান্টেজ আসছে, যে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো সাপ্লায়ার, কাস্টমার, এমপ্লয়ির সাথে আমরা কথা বলতে পারতেছি, কানেক্ট করতে পারতেছি, আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারতেছি, এটাই। নেটওয়ার্কিং অ্যান্ড দ্য ইন্টারনেট আর নাও নিয়ারলি সিনোনিমাস উইথ ডুইং বিজনেস। নেটওয়ার্কিং অ্যান্ড দ্য ইন্টারনেট আর নাও নিয়ারলি সিনোনিমাস উইথ ডুইং বিজনেস, মানে নেটওয়ার্ক এবং ইন্টারনেট দুটাই একটার আরেকটার সাথে জড়িত বিজনেসটাকে রান করার জন্য। নেক্সটে যাই। হোয়াট ইজ এ কম্পিউটার নেটওয়ার্ক? এখন আমরা জানতে পারবো যে কম্পিউটার নেটওয়ার্ক কি। আমরা জানলাম যে একটা বিজনেস করার জন্য আমার একটা নেটওয়ার্কের দরকার, সেই নেটওয়ার্কটা কি? আমার কম্পিউটার নেটওয়ার্ক। ইফ ইউ হ্যাড টু কানেক্ট দ্য কম্পিউটার্স ফর 2 or more employees in the same office, you would need a computer network. In its simplest form, a network consists of 2 or more connected computers. আমার একটা ফিগার আছে, ফিগারে দেখা যাবে, ইলাস্ট্রেট ইন দ্য মেজর হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ট্রান্সমিশন component in a simple network. A client computer and a dedicated server computer network interface, a connection medium, network, operating system, software, and either a hub or a switch. তাহলে কম্পিউটার নেটওয়ার্কটা কি আমরা এখান থেকে জানতেছি? কম্পিউটার নেটওয়ার্কের সাথে হার্ডওয়্যার থাকতেছে, তারপরে কম্পিউটার হার্ডওয়্যার সার্ভার থাকতেছে, ক্লায়েন্ট থাকতেছে, তাই না? এবং এদের মাধ্যমে একটা মিডিয়াম থাকতেছে, ইন্টারফেস থাকতেছে, নেটওয়ার্ক ইন্টারফেস থাকতেছে। আমরা একটা ডায়াগ্রামে গেলে আমরা দেখতে পাবো। নেক্সটে নেক্সটে যাই। কম্পোনেন্ট অফ এ সিম্পল কম্পিউটার নেটওয়ার্ক। কম্পোনেন্ট অফ এ সিম্পল কম্পিউটার নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কের সিম্পল একটা নেটওয়ার্কের কম্পোনেন্ট কি কি? Illustrated here is a simple computer network consisting of computers, a network operating system residing on a dedicated server computer, cable connecting the devices, switches and a router. এই জিনিসগুলো একটা সিম্পল কম্পিউটার নেটওয়ার্কের জন্য এই জিনিসগুলো আমার লাগে, এগুলো আমরা জেনে রাখবো। যদিও আমরা জানি, আমরা ইউজ করতেছি, তারপর আমরা একটু আমাদের থিওরিটিক্যাল জ্ঞানের জন্য আমরা একটু জানলাম আর কি, গুছায় রাখলাম এক্সামের জন্য। নেক্সটে, হ্যাঁ এই যে এখানে আমরা একটা ফিগার দিছি, এই ফিগারের মাধ্যমে আমরা জানতে পারতেছি এটা একটা কম্পিউটার, সিম্পল একটা কম্পিউটার নেটওয়ার্ক। এখানে পিসি আছে, সুইচ আছে, রাউটার আছে, আদার নেটওয়ার্ক, ইন্টারনেট আছে, একটা সার্ভার আছে, সার্ভার মধ্যে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম আছে। এই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটা ওখান থেকেই কন্ট্রোল করে আর কি। তো এই ডায়াগ্রামটা আমরা একটু জানলাম, সিম্পল নেটওয়ার্ক আর কি, আমরা দেখে নিব এবং মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সটে যাই। কি ডিজিটাল নেটওয়ার্কিং টেকনোলজিস? Contemporary digital networks and the internet are based on 3K technologies. 3K technologies আছে, সেটা ক্লায়েন্ট এন্ড সার্ভার কম্পিউটিং, প্যাকেট সুইচিং, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকল। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর নেটওয়ার্ক সম্পর্কে জানতে গেলে এই জিনিসগুলো কি আমাদেরকে জানতে হবে। ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং, প্যাকেট সুইচিং, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। নেক্সটে যাই। ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং কি জিনিস? Client server computing has largely replaced centralized mainframe computing, in which nearly all the processing tasks place on a central large mainframe computer. ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিংটা আমরা ওই যে প্রথমে পড়ে আসলাম না, 1959 থেকে যে মেইন ফ্রেমটা ছিল, মিনি কম্পিউটার ছিল, সেটারই একটা ভার্সন হয়ে আসছে এই জিনিসটা, সেটাই এটা সেন্ট্রালাইজড হয়ে গেছে। মেইন ফ্রেম কম্পিউটিং কি করতেছে? লার্জলি রিপ্লেসড সেন্ট্রালাইজড মেইন ফ্রেম কম্পিউটিং। মেইন ফ্রেম কম্পিউটিং থেকে সেই ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিংকে
রিপ্লেস করছে সেটা আমরা জানতেছি। ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং হ্যাজ এক্সটেন্ডেড কম্পিউটিং টু ডিপার্টমেন্টস, work group, factory floors, and other parts of the business that could not be served by a centralized architecture. It also make it possible for personal computing devices such as PCs, laptop, and mobile phone to be connected to networks such as the internet. The internet is the largest implementation of client server computing. তাহলে ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিংটা আমরা কি বুঝতেছি, যে এই সিস্টেমের মাধ্যমে একটা বিজনেস কি করতেছে, একটা নেটওয়ার্কিং এর সাথে যুক্ত থাকতেছে, যেখানে আমরা বিভিন্ন রকমের আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতেছি। পিসি এর সাথে কানেকশন থাকতেছে, ল্যাপটপ থাকতেছে, মোবাইল ফোন এর সাথে কানেকশন থাকতেছে। এটা একটা বড় রকমের আমাদের এটা সার্ভারের মতো কাজ করতেছে, ক্লায়েন্ট সার্ভার কম্পিউটিং সেটাকে আমরা বলতেছি। নেক্সট, প্যাকেট সুইচিং। Packet switching is a method of slicing digital messages into parcel called packets, sending the packets along different communication paths as they become available and then reassembling the packets once they arrive at their destination. এটা আমি একদম সহজে বলে দিচ্ছি যে একটা মেসেজ যদি আমি কাউকে পাঠাচ্ছি, সে আমি মোবাইল থেকে আমার এক ফ্রেন্ডকে একটা মেসেজ দিলাম, সে একটা মেসেজ দিলাম, এই মেসেজটা কমপ্লিটলি সেভাবে যায় না, মেসেজটা কি হয় ভেঙে ভেঙে যায়, ভাগ হয়ে যায়, প্যাকেটের মধ্যে, বা এটা স্প্লিট হয়ে যায়, স্লাইস হয়ে যায়, এটা ভাগ হয়ে চলে যায়। আবার যখন তার ফোনে গিয়ে ঢুকে, তার ফোনে গিয়ে আবার ওইভাবে সে কি হয়, আবার সেইটা রিঅ্যাসেম্বলিং হয়ে যায়, সে পুরো মেসেজটা দেখতে পায় যে আমি কিভাবে দিলাম আর সে কিভাবে পড়তেছে, তাই না? কিন্তু মাঝপথে মেসেজটা পুরোটাই যায় না, একটা স্লাইস বা প্যাকেট সুইচিং হয়ে যায়। নেক্সট একটা স্লাইড আছে, ফিগার আছে, এটাতে আমরা বুঝতে পারবো। আমরা নেক্সটে যাই, দেখি। হুম, দেখেন আমার এখানে দেওয়া আছে প্যাকেট নাম্বার, মেসেজ নাম্বার, ডেস্টিনেশন। আমার মেসেজটা, এই যে ডাটাটা আমি প্রথমে দিলাম, এটা কি হলো, প্যাকেট 1, প্যাকেট 2, প্যাকেট 3 তে স্লাইস হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে যাচ্ছে প্যাকেট সুইচিং। এইভাবে গিয়ে হচ্ছে যে আমার যখন যে রিসিভার, যার কাছে আমি এটা সেন্ড করলাম, যেটা রিসিভ করছে, তার ফোনে বা তার ডেস্কটপে বা তার ল্যাপটপে গিয়ে কি অ্যাসেম্বল হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আবার অ্যাসেম্বল হয়ে গেল। এটা একটা প্রসেস, ঠিক আছে, একটা টেকনোলজি আর কি। আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো। নেক্সটে যাই। টিসিপি বা আইপি অ্যান্ড কানেক্টিভিটি, এই জিনিসটা আমরা পড়বো ভালো করে, যে জিনিসটা জানতে হবে। ইন এ টাইপিক্যাল টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক, diverse hardware and software components need to work together to transmit information. এটা আমরা জানি। Different components in a network communicate with each other by adhering to a common set of rules called a protocol. A protocol is a set of rules and procedure governing transmission of information between 2 points in a network. এখানে মানে কিছু নিয়ম নীতির কথা। প্রোটোকল মানে কি, প্রোটোকল করা মানে প্রোটেক্ট করা, প্রোটেক্ট থেকেই প্রোটোকল কথাটা আসছে, যে আমি আমার মেসেজের মাধ্যমে যা ইচ্ছা তাই দিব বা যা ইচ্ছা তাই করবো, যেটা একটা আইনের মতো। এই প্রোটোকলটা কি করে, কানেক্টিভিটিকে মেনটেন করে। ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যে ট্রান্সমিশন, আমি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যে ট্রান্সমিশন করতেছি, আমার মেসেজ, আমার ভিডিও, আমার ইমেজ, যেটাই বলেন না কেন, এই জিনিসগুলো কিভাবে যাবে, এইটাই ইন্টারনেট প্রোটোকল আছে, ইন্টারনেট প্রোটোকল কিন্তু এটাকে কন্ট্রোল করে। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এটা হয়তো আমরা জানি না, কিন্তু দেখা যাচ্ছে না এই জিনিসগুলো আছে। অনেক কিছুই আমরা অনেক কিছু সময় করতে পারি না, সেটার জন্য এই প্রোটোকলের কারণেই আমরা করতে পারি না। ঠিক আছে, এটা আমরা জানবো। তো প্রোটোকলের ডেফিনেশনটা আমরা একটু ভালো করে পড়ে নিব। এ প্রোটোকল ইজ এ সেট অফ রুলস। এই যে রুলস আসছে, রুলস মানে কি, নিয়ম। Rules and procedure governing transmission of information between 2 points in a network. একটা নেটওয়ার্কের দুইটা পয়েন্টের মধ্যে যে ইনফরমেশনটা ট্রান্সমিট হবে, এটার মধ্যে যে রুলস এন্ড প্রসিডিউর আছে, এই যে গভর্ন করতেছে, তাকেই আমরা প্রোটোকল বলতেছি। ইন দ্য পাস্ট, ডাইভার্স proprietary and incompatible protocols often forced business firms to purchase computing and communications equipment from a single vendor. However, today corporate networks are increasingly using a single
common worldwide standard called transmission control protocol বা internet protocol. In the past, diverse property and incompatible protocols often forced business firms to purchase computing and communication equipment from a single vendor. তাহলে কি এখানে কি বোঝা গেল যে এটা মনোপলি একটা বিজনেসের মতো ছিল, যে আমার একটা ভেন্ডর কি করতো, আমাকে ফোর্স করতো কোনো বিজনেসকে, তোমাকে এটাই কিনতেই হবে বা এই জিনিসটা করতেই হবে। যেমন আইবিএম কম্পিউটার ছিল, সে একসময় একচেটিয়া বিজনেস করে গেছে, তাই না? সে ফোর্স করতো আর কি, তার এই জিনিসগুলো, তার এই শর্তগুলো মেনে আমাকে এই কাজগুলো করতে হবে। কিন্তু এখন, however, today a corporate networks are increasingly using a single common worldwide standard, whatsoever, called transmission control protocol or internet protocol. And TCP or IP was developed during the early 1970 সালে এটা ডেভেলপ হয়েছে টু সাপোর্ট ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি effort to help scientists transmit data among different types of computers over long distances. তাহলে 1970 সালে এই প্রোটোকলটা ডেভেলপ হয়েছে, এবং কি জন্য ডেভেলপ হয়েছে সেটা আমরা জানছি। এখন এটা সবার জন্য ইমপ্লিমেন্ট হচ্ছে আর কি, সেই সিস্টেমটা বা প্রসেসটা আমরা একটু একটু জেনে রাখবো। নেক্সটে যাই আমরা। টাইপস অফ নেটওয়ার্ক। Types of network আসি। There are many kinds of networks and ways of classifying them. One way of looking at the networks is in terms of their geographic scope. অনেক রকমের নেটওয়ার্ক আছে, আমরা এখানে শুধুমাত্র জিওগ্রাফিক যে স্কোপে বা জিওগ্রাফিক্যালি যে নেটওয়ার্কটাকে ক্লাসিফাই করা হয়েছে আমরা সেটি জানবো। নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা দেখি, আমরা সবাই এগুলো জানি যে লন বলতে কি বোঝায়, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক সিএন, তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কগুলোর এরিয়া দেওয়া আছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক আপ টু 500 মিটার্স, হাফ এ মাইল অফ এন অফিস অর ফ্লোর অফ এ বিল্ডিং। এর মধ্যেই থাকবে একটা লন, যে নিজস্ব যে ইন্টারনেট থাকে অনেক কর্পোরেট অফিস গুলোতে, তারা এটা ব্যবহার করে লন। তারপরে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এটা আপ টু 100 মিটার্স, 1000 মিটার, এ মাইল, এ কলেজ অর ক্যাম্পাস অর কর্পোরেট ফ্যাসিলিটিস এর মধ্যে থাকে। তারপরে মেট্রোপলিটন নেটওয়ার্ক, a city or metropolitan area. Wide area network, a regional, transcontinental or global area. Wide area network যেটা আমরা সচরাচর ইউজ করি আর কি। গ্লোবাল এরিয়া, আমাদের নেটওয়ার্কটা ইন্টারন্যাশনালি, এটার কোনো মানে কোনো ডেভিয়েশন নাই আর কি, কোনো ডিভাইডেড নাই, কোনো একটা ফিক্সড নাই, এটা আমরা গ্লোবালি একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইউজ করতেছি। তাহলে এই জিনিসগুলো আমরা একটু জেনে রাখবো, ঠিক আছে? নেক্সট, ইন্টারনেট টেকনোলজি। এতক্ষণ পর আমরা আসতেছি ইন্টারনেট টেকনোলজি, তাই না? ইন্টারনেটের অনেক কিছু জিনিস পরে আসলাম ইন্টারনেট টেকনোলজি। হোয়াট ইজ দ্য ইন্টারনেট টেকনোলজি? দ্য ইন্টারনেট ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট extensive public communication system. It's also the world's largest implementation of client server computing and internet working, linking millions of individuals networks all over the world. Most homes and small business connect to the internet by subscribing to an internet service provider. An internet service provider is a commercial organization with a permanent connection to the internet that sells temporary connection to retail subscribers. Link3, BOL, and Amra are ISPs. Individuals also connected to the internet through their business firm, universities, or research centers that have designated internet domains. তাহলে ইন্টারনেট টেকনোলজিটা কি একটা আমরা জানলাম, যে অনেকগুলো কম্পিউটার একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে যুক্ত থাকতেছে, তাই না, ওয়ার্ল্ড ওয়াইড। নেক্সট, হোয়াট ইজ দ্য ইন্টারনেট? হোয়াট ইজ দ্য ইন্টারনেট? The internet is the world's most extensive public communication system. It's also the world's largest implementation of client-server computing and internet working, linking millions of individual networks all over the world. Network of networks. Internet হচ্ছে networks of networks. Next,
Wireless network communication and internet access. Wireless network communication and internet access. Cell phone, smartphone, tablet, and wireless enabled personal computers have morphed into portable media and computing platforms that let you perform many of the computing tasks you used to do at your desk, and a whole lot more. Smartphone such as iPhone, Android phones, and BlackBerry combine the functionality of a cell phone with that of a mobile laptop computer with Wi-Fi capabilities. This makes it possible to combine music, video, internet access, and telephone service in one device. A large part of the internet is becoming a mobile access anywhere broadband service for the delivery of video, music, and web search. Next is এগুলো theory দিয়ে কথাবার্তা। Cellular system. Cellular system. Today, 81% of adults own mobile phones and 69% own smartphones. এটা একটা মানে করছে আর কি 2018-এ একটা সার্ভে করে দেখছে যে 81% adults own mobile phone and 69% own smartphones. Mobile is now the leading digital platform with total activity on smartphones and tablets, accounting for 2/3 of digital media time spent, and smartphones have alone capturing more than half of digital media time. 2/3 of digital media time spent কোথায় আমরা করতেছি 2/3 আমাদের টোটাল অ্যাক্টিভিটির যে 2/3 3/2 সময় আমরা এই অ্যাক্টিভিটিস ডিজিটালি বা ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা ব্যয় করতেছি, এন্ড স্মার্টফোন অ্যাপস অ্যালোন এবং স্মার্টফোন অ্যাপস অ্যালোন ক্যাপচারিং মোর দেন হাফ অফ ডিজিটাল মিডিয়া টাইম। ডিজিটাল মিডিয়া টাইমের মানে 50% আর দেখি আমরা স্মার্টফোনে দিচ্ছি আর কি, ব্যয় করতেছি সেলুলার সিস্টেমে। নেক্সট wireless computer network and internet access. Wireless computer network and internet access. An array of technologies provide high-speed wireless access to the internet for PCs and mobile devices. These new high-speed services have extended internet access to numerous locations that could not be covered by traditional wired internet services, and have made ubiquitous computing anywhere, anytime a reality. তাহলে ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস, যেটা আগে যে তারের মাধ্যমে যে কানেকশন গুলো ছিল আমাদের বাসায় বাড়িতে টেলিফোন বা ওয়্যারলেসে ওয়্যারের মাধ্যমে যে কানেকশন গুলো ছিল সেই কানেকশন গুলো এখন নেই। এখন আমাদের ওয়্যারলেস কানেকশন হয়ে গেছে সব জায়গায়, এবং আমরা যে কোনো জায়গা থেকেই আমরা এই কাজগুলো করতে পারতেছি। যেটা বলছে যে নিউমারাস লোকেশনস কুড নট বি কভার্ড বাই ট্রেডিশনাল ওয়্যার্ড ইন্টারনেট। ট্রেডিশনাল ওয়্যার্ডের মাধ্যমে সেটা একটা পসিবল ছিল না, বাট এখন আমার ওয়্যারলেস কম্পিউটারের মাধ্যমে সেটা আমার পসিবল হয়েছে। আমি কম্পিউটিং করতে পারতেছি এনিহোয়ার এনি টাইম এন্ড এ রিয়ালিটি, মানে যখন আমার প্রয়োজন তখন আমি করতে পারতেছি, রিয়েল টাইমে করতে পারতেছি। নেক্সট, ব্লুটুথ। Bluetooth is the popular name for the wireless networking standard, which is useful for creating a small personal area network. It links up to 8 devices within a 10-meter area using low power radio-based communication, and can transmit up to 72 kilobyte per second in the 2.4 gigahertz band. তাহলে ব্লুটুথের এটা ডেফিনিশনটা আমরা একটু জানলাম। ব্লুটুথ আমরা সবাই জানি, আমাদের স্মার্টফোনে ব্লুটুথ আছে, আমরা ব্লুটুথ কানেকশন করে আমরা ওয়াইফাই এর মতো কাজ করতে পারি। আমরা ডাটা ট্রান্সমিট বা ইমেজ ট্রান্সফার করতে পারি, ইনফরমেশন ট্রান্সফার করতে পারি ব্লুটুথের মাধ্যমে, তাই না? এটা একটু জানলাম ব্লুটুথটা কি জিনিস। নেক্সট,
ওয়াইফাই অ্যান্ড ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস। ওয়াইফাই অ্যান্ড ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস, আমরা এর আগে পড়ে আসলাম কেবল অ্যাক্সেস, কেবলের মাধ্যমে যে ইন্টারনেট অ্যাক্সেসটা আসতেছে, এখন ওয়াইফাই এবং ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেসটা পড়বো। Wireless local area network and wireless internet access is also common as Wi-Fi. The first of these standards to be widely adopted was 8021B, একটা ইয়ার আর কি মডেলের নাম, which can transmit up to 11 megabyte per second in the unlicensed 2.4 gigahertz band and has an effective distance of 30 to 50 meters. 30 to 50 meters এর মধ্যে আমার এই ওয়াইফাই ওয়্যারলেস কাজ করবে। The এত জি স্ট্যান্ডার্ড ক্যান ট্রান্সমিট আপ টু 54 megabyte per second in the এত রেঞ্জ is capable for transmit over 100 এত। Today's PCs and tablets have built-in support for Wi-Fi as do the iPhone, iPad and other স্মার্টফোন। এখানে আমরা জাস্ট বলছি যে ওয়াইফাই এর যে রেঞ্জটা আছে, কত মিটারের মধ্যে কতটুকু মেগাবাইট সে ইয়া করতে পারবে, ডেলিভার করতে পারবে বা সে সাপোর্ট দিতে পারবে, সেই জিনিসটা আমাদের এখানে দেওয়া আছে। যে 802.11 বি যে ওয়্যারলেসটা আছে সেটা আমার কি করতে পারবে, 2.4 গিগাহার্টজ ব্যান্ডের 11 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত সে আমাকে দিতে পারবে, কত আপ টু 3 to 50 মিটার পর্যন্ত। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। In most Wi-Fi communications, devices communicate with a wired LAN local area network using access point. An access point is a box consisting of a radio receiver, transmitter, and antennas that links to a wired network, router or hub. আমরা নেক্সটে যে একটা ফিগার দেখতে পাবো, এখানে ওয়্যার্ড নেটওয়ার্ক গুলো কিভাবে কাজ করতেছে আর কি। আমরা এর আগে একটা দেখছিলাম টেলিকমিউনিকেশনের কম্পোনেন্ট গুলো কিভাবে ছিল। এখানে আমরা দেখলাম যে আমার যে ওয়াইফাই এর নেটওয়ার্কটা, ওয়াইফাই বা ওয়্যারলেস এর মাধ্যমে যে কানেকশনটা আসতেছে সেটা কিভাবে আসতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। যে ওয়্যারনেটের মাধ্যমে রাউটার আসতেছে, অ্যাক্সেস পয়েন্ট আছে, অ্যাক্সেস পয়েন্ট থেকে আমার পিসিতে যাচ্ছে, আমার ল্যাপটপে যাচ্ছে, তাই না? মানে একটা কেবল কানেকশন আছেই। আমার বাসায় যে ওয়াইফাইটা আছে, এই ওয়াইফাইতে কিন্তু একটা কেবল কানেকশন আছেই, কিন্তু আমার এই ওয়াইফাই থেকে আমার কাছ থেকে আসতেছে ওয়্যারলেস ছাড়া, মানে কোনো তার নাই, তাই না? নেক্সটে যাই আমরা। আমরা কিন্তু গতকালকের যে স্লাইড গুলো ছিল সেই স্লাইড গুলো শেষ করলাম এখন, ঠিক আছে? গতকালকের পর্যন্ত যে স্লাইড গুলো আমার করার কথা ছিল সেই স্লাইড গুলো শেষ হলো এখন। এখন আসতেছি আমরা B2 টপিক্স। B2 তে আসি আমরা, সিলেবাস নিয়ে যদি দেখি, টপিক্স B2 তে আছে আমার ফাউন্ডেশন অফ বিজনেস ইন্টেলিজেন্স ডাটাবেস এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট। ফাউন্ডেশন অফ বিজনেস ইন্টেলিজেন্স ডাটাবেস এন্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট, এটা আমার টপিক্স B2 তে চলে গেল এবং আমার আরেকটা চ্যাপ্টার শুরু হলো নতুন। তো এখানে আমরা দেখি কি কি জিনিস আছে। ফাইল অর্গানাইজেশন টার্মস এন্ড কনসেপ্ট। ফাইল organization terms and concepts. A computer system organizes data in a hierarchy that starts with bits and bytes and progresses to field, records, file, and database. A bit represents the smallest unit of data a computer can handle. A group of bits called a byte represents a single character, which can be a letter, a number, or another symbol. A grouping of characters into a word, a group of words, or a complete number such as a person's name or age is called a field. A group of related fields such as the student's name, the course taken, the data, and the grade comprises a record. A group of record of the same type is called a file. তাহলে ফাইল অর্গানাইজেশন কিভাবে হচ্ছে, একটা বিট বাইট থেকে শুরু করে আমরা সেই জিনিসটা দেখবো। নেক্সটে আমাদের একটা হায়ারার্কি আছে, একটা ফিগার আছে, সেটা আমরা একটু দেখবো। নেক্সট স্লাইডে যাই। এই জিনিসটা কিন্তু আমরা খুবই ভালোভাবে পড়বো যে আমার বিট কি জিনিস, বাইট কি, তারপরে আমার কি হচ্ছে, আমার একটা
ফিল্ড আসতেছে, ফিল্ড থেকে ফাইল হচ্ছে, তাই না? সেই জিনিসগুলো, এই যে রেকর্ড থাকতেছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। নেক্সট স্লাইডে যাই। দ্য ডাটা হায়ারার্কি। A computer system organizes data in a hierarchy that starts with a bit, which represents either a 0 or a 1. Bits can be grouped to form a byte to represent one character, number, or symbol. Bytes can be grouped to a form field, and related to fields can be grouped from a record. Related record can be collected to form a file, and related files can be organized into a database. এই যে ডাটাবেস কথাটা আসতেছে, এই অ্যাকচুয়াল যেটা যে আমাদের দরকার সেটা হচ্ছে আমার ডাটাবেস। আমার ডাটাবেসটা কিভাবে তৈরি হয়, ডাটাবেসে আমার কি কি থাকবে, সেই জিনিসগুলো যে জানবো, তার একদম 0 1 থেকে শুরু করে বাইনারি ডিজিট বলে এগুলাকে। নেক্সটে যাই, আমরা এই হায়ারার্কিটা দেখি। এখানে আমরা নিচ থেকে শুরু করি। প্রথমেই আছে বিট, এটা 0 আর 1, তাই না? 0 আর 1 থাকে, একটা গ্রুপ অফ 0 আর 1 যদি থাকে, মিলে হয় আমার একটা বাইট তৈরি হয়, একটা বাইট হয়। এই বাইট থেকে আমরা কি করব, ফিল্ড হবে। যে জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি পড়ে আসলাম, এখন আমরা ফিগারের মাধ্যমে দেখতে পাচ্ছি। বিট দিয়ে তারপর হলো বাইট, বাইট থেকে আসলো ফিল্ড, ফিল্ড থেকে আসতেছে রেকর্ড। রেকর্ডের মধ্যে কি থাকতেছে, স্টুডেন্টের আইডি, আইডি থাকতেছে, কোর্স থাকতেছে, ডেট থাকতেছে বা গ্রেড থাকতেছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমার একটা ফাইল তৈরি হচ্ছে। আমার একটা ফাইল তৈরি হচ্ছে, এই ফাইল থেকে আমার একটা ডাটাবেস তৈরি হয়ে গেল, স্টুডেন্টদের একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। এই ডাটাবেসে কোন স্টুডেন্ট কোন কোর্স করতেছে, তার পার্সোনাল ফাইল থাকতেছে, তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস থাকতেছে, সে কত টাকা পেমেন্ট করলো, কত টাকা ডিউ আছে, কত টাকা, মানে ফাইন্যান্সিয়াল সবকিছুই থাকতেছে, তাই না? তাহলে আমার শুরু হয়েছে কোথা থেকে, আমরা সেই জিনিসটা দেখবো। আমরা অ্যাকচুয়ালি পড়বো ডাটাবেস ম্যানেজমেন্ট। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা পড়বো। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা পড়তে গেলে এর জন্মটা কোত্থেকে, এর শুরুটা হচ্ছে কোত্থেকে, তৈরি হলো কিভাবে, সেই জিনিসটা আমরা জানতেছি, তাই না? নেক্সট স্লাইডে যাই আমরা। এখন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আপনাদের সিলেবাসে, আমাদের সিলেবাসে কি হচ্ছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চলে আসছে। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়তে গেলে এখানে বারবার বলা হচ্ছে যে ট্রেডিশনাল যে ডাটাবেস প্রসেসিংটা ছিল সেটাকে ওভারলুক করে গেছে বা ইগনোর করে গেছে। কিন্তু আমি তারপরও নিয়ে আসছি আপনাদের জানার জন্য যে আগে ট্রেডিশনাল ফাইল প্রসেসিংটা কি ছিল, এটা যদি আমি না জানি, তাহলে আমি কিন্তু এখন যে আমার যে সুবিধাটা সেটা আমি জানতেছি না, তাই না? এখন যে সুবিধা হচ্ছে সেই জিনিসটা আমরা জানতেছি না। যেমন এখন আমরা একটা মেসেজ বা মেইল করলে সহজে পৌঁছে যাচ্ছে, কিন্তু আগে এই সিস্টেমটা ছিল না। আগে কি ছিল, আমি একটা চিঠি পোস্ট করতাম পোস্ট অফিসের মাধ্যমে, সেটা পৌঁছে যেত 5 থেকে 7 দিন পরে। কিন্তু আমরা এটা জানতেছি যে না, এখন মেসেজিং এর যে এই সুবিধাটা আসছে, এটা কতটুকু আমাকে রিলিভ করছে, আগে কি বার্ডেনটা ছিল। সো এই জন্যই আমি ট্রেডিশনাল ফাইল প্রসেসিংটা নিয়ে আসছি। ট্রেডিশনাল ফাইল প্রসেসিংটা আমরা জানবো, তাহলে আমরা বুঝতে পারবো যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমাকে কতটুকু অ্যাডভান্টেজ দিছে বা কতটুকু বেনিফিটেড হচ্ছে আমি, বা কতটুকু আমার রিডিউস হয়েছে, বার্ডেন রিডিউস হয়েছে। তো এই জন্যই নিয়ে আসা ট্রেডিশনাল ফাইল প্রসেসিং। দ্য ইউজ অফ এ ট্রেডিশনাল অ্যাপ্রোচ to file processing encourage each functional area in a corporation to develop specialized applications. Each application requires a unique data file that's likely to be a subset of the master file. This subset of the master file lead to data redundancy and inconsistency, processing inflexibility, and wasted storage resources. তো ট্রেডিশনাল ফাইল প্রসেসিং এ কি হচ্ছে, প্রথম হচ্ছে যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা একটা ইউনিক সিস্টেম তৈরি করতেছে, সবারই নিজ নিজ করে একটা ফাইল তৈরি করতেছে, ডাটাবেস তৈরি করতেছে তাদের নিজস্ব, নিজের জন্য। সে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট একটা করতেছে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট করতেছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা করতেছে। প্রত্যেক ডিপার্টমেন্ট, একটা কর্পোরেশনে যতগুলো ডিপার্টমেন্ট আছে সবাই একটা করে ডেভেলপ করতেছে তাদের পার্সোনাল জন্য। এতে কি হচ্ছে, এতে ডাটা রিডান্ডেন্সি হচ্ছে, একই ব্যক্তির বিভিন্ন জিনিস বিভিন্ন ডিপার্টমেন্টে রেকর্ড থাকতেছে, এন্ড ইনকনসিস্টেন্সি থাকতেছে। এক ডিপার্টমেন্ট আপডেট করতেছে তো আরেক ডিপার্টমেন্ট করতেছে না, ইনকনসিস্টেন্সি হয়ে যাচ্ছে। প্রসেসিং ইনফ্লেক্সিবিলিটি, প্রসেসিংটা তো আমার ইনফ্লেক্সিবিলিটি থাকতেছে, রিজিট হয়ে থাকতেছে। এন্ড ওয়েস্টেজ স্টোরেজ রিসোর্স, আমার রিসোর্সটা কি হচ্ছে, ওয়েস্ট হচ্ছে, অনেক রিসোর্স মানে স্টোরেজ করতে হচ্ছে, তাদেরকে জায়গা দিতে হচ্ছে। তো ট্রেডিশনাল ফাইল প্রসেসিংটা আমরা দেখবো।
নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, এই যে এখানে আমি যে বললাম যে ট্রেডিশনাল ফাইল প্রসেসিংটা কি ছিল, যে অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স ডিভিশন কি করছে, তাদের একটা লাইন আছে, তারা একটা তাদের মতো করে একটা ডাটাবেস তৈরি করে রাখছে, একটা ফাইল তৈরি করে রাখছে, ঠিক আছে, যেটা মাস্টার ফাইল বলা হচ্ছে। ডান পাশে দেখেন মাস্টার ফাইল, ডাটা এলিমেন্টস এ টু জেড, এখানে সবগুলোই আছে। তারপরে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট একটা করছে, সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্ট একটা করছে, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট একটা করছে। প্রত্যেক ডিপার্টমেন্টই করতেছে কিন্তু সেম অর্গানাইজেশনেই করতেছে। এটা ছিল আমার ট্রেডিশনাল ফাইল প্রসেসিং। এখন দেখা যাচ্ছে যে কোনো একটা ফাইল দরকার হলে তারা ইনস্ট্যান্ট দিতে পারতো না বা আপডেট দিতে পারতো না, তারা তাদের মতো করে আবার সময় নিত। আর হায়ার ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট কোনো যদি ডাটা বা কোনো রিপোর্ট চাইতো, তাহলে তাদেরকে একটু সময় দিতে হতো। তারা সময় নিয়ে সেই জিনিসটা প্রসেস করে তারপরে সেটা রিপোর্টিং আকারে ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করতো। এটা হইলো ট্রেডিশনাল। আমি কি বুঝাতে পারতেছি? টাকা আমি আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ হ্যালো? স্যার। চালু করবেন নাকি স্যার এটা? সম্পূর্ণ বিল দিবি, যারা কয় দিবি যে পূজা দিবি না দিবি, আমি টাকা দিবি এখানে। ঠিক আছে, নেক্সটে যাই আমরা। যোগ হলো কোন? জি স্যার। 40 বলছি। 30, যোগ হলো In most organizations, system tended to grow independently without a company-wide plan. In most organizations, system tended to grow independently without a company-wide plan. যেটা ছিল ট্রেডিশনালি, বললাম যে কোম্পানি-ওয়াইড একটা প্ল্যান ছিল না। তারা নিজস্ব ডিপার্টমেন্টরা নিজের থেকে বা নিজের ইয়াতেই করতো। অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানুফ্যাকচারিং, হিউম্যান রিসোর্স অ্যান্ড সেলস অ্যান্ড মার্কেটিং all developed their own system and data file. তারা তৈরি করতো। প্রবলেম উইথ দ্য ট্রেডিশনাল ফাইল এনভায়রনমেন্ট, প্রবলেম গুলো কি ছিল সে প্রবলেম গুলো আমরা জানিনি, যদিও আমি একবার বলে আসলাম, এখানে আর একটু ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। ডাটা রিডান্ডেন্সি বলতে বোঝাচ্ছে একই ডাটা, একই জিনিস বারবার সে ব্যবহার হচ্ছে। সে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সে কি করবে, সে সে মনে করেন যে স্যালারি বা সে অন্যান্য খরচ ইয়ে করতেছে। মিস্টার এক্স এর নামে সে একটা ফাইল তৈরি করে রাখছে, মিস্টার এক্স এর এগেনস্টে সে একটা তৈরি করলো, তাই না? তারপরে ফিনান্স ডিভিশন বা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, সে ওখানে মনে করেন যে মিস্টার এক্স আছে, মিস্টার এক্স কে নিয়ে সে আরেকটা ফাইল তৈরি করে ফেললো। হিউম্যান রিসোর্স তো করবেই মিস্টার এক্স কে নিয়ে। সেলস অ্যান্ড মার্কেটিং, সেও মিস্টার এক্স কে নিয়ে একটা ডাটা ফাইল করলো। তাহলে মিস্টার এক্স এর ডাটা ফাইল 5 ডিপার্টমেন্টে 5টা হয়ে গেল, তাই না? এটাই বলতেছে ডাটা রিডান্ডেন্সি অ্যান্ড ইনকনসিস্টেন্সি। ইনকনসিস্টেন্সিটা কি? দেখা গেল যে মার্কেটিং এন্ড সেলিং ডিপার্টমেন্ট আপডেট দিচ্ছে যে মিস্টার এক্স প্রতিদিন কত টাকা সেল করছে, কত কি করছে, কিন্তু ওটা ফিনান্স এন্ড অ্যাকাউন্টস ডিভিশন এইভাবে করতেছে না, ডেইলি আপডেট করতেছে না, ও একটা সার্টেন পর্যায়ে গিয়ে করতেছে। এখন টপ ম্যানেজমেন্ট যখন একটা ডাটা চাবে ফিনান্স এন্ড অ্যাকাউন্ট ডিভিশনের কাছ থেকে, তখন সে মিস্টার এক্স এর ওই আপডেট ফাইলটা দিতে পারতেছে না। এটাই হচ্ছে ইনকনসিস্টেন্সি, একই সাথে আপডেট হচ্ছে না বা একই সাথে কি বলে আপ টু ডেট হচ্ছে না যে কোনো ইনফরমেশন গুলো। এটাই বলা হচ্ছে যে ইনকনসিস্টেন্সি। তাহলে ট্রেডিশনাল ফাইলের প্রধান বা মেইন একটা প্রবলেম, সেটা হচ্ছে ডাটা রিডান্ডেন্সি এন্ড ইনকনসিস্টেন্সি। সেকেন্ড হচ্ছে প্রোগ্রাম ডাটা ডিপেন্ডেন্স। প্রোগ্রাম এন্ড ডাটা ডিপেন্ডেন্স, প্রোগ্রামের সাথে ডাটা ডিপেন্ডেন্সের একটা সম্পর্ক আছে, ডিপেন্ডেন্সের সম্পর্ক আছে। এই সম্পর্কটা অমিট ডাটাবেজ ম্যানেজমেন্টে অমিট করা হয়েছে। ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি ছিল না, আমি যখন তখন ডাটাগুলো চেঞ্জ করতে পারতাম না, তাই না? কোনো ফ্লেক্সিবিলিটি ছিল না। পোর সিকিউরিটি, যেহেতু একই জিনিস মিস্টার এক্স এর একটা ইনফরমেশন 5টা 6টা ডিপার্টমেন্টে চলে যাচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গায়, সবার সিকিউরিটি সমান না, একটা পোর সিকিউরিটি, ডাটাগুলো সিকিউরিটি ছিল না। ল্যাক অফ ডাটা শেয়ারিং এন্ড অ্যাভেলেবিলিটি, এই যে ল্যাক অফ ডাটা শেয়ারিং, যে ডাটা শেয়ারিং করবে শেয়ার করতে পারতো না। এবং অ্যাভেলেবিলিটি বলতে যে যখন আমি চাচ্ছি বা টপ ম্যানেজমেন্ট যখনই কোনো চাবে তখন সে দিতে পারবে না। 5 থেকে 7 ডেজ তারা সময় নিত, নিয়ে তারা টপ ম্যানেজমেন্টকে ডাটাগুলো প্রোভাইড করতো। এটা হচ্ছে ট্রেডিশনাল ফাইল এনভায়রনমেন্টের কথাগুলো বললাম, যে এই প্রবলেমগুলো আমরা জানতেছি যে ছিল। যে জিনিসগুলো আমার যে আপডেটেড যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, সেই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে এই জিনিসগুলো রিডিউস করা হয়েছে বা এই জিনিসগুলো নাই। নেক্সট স্লাইডে যাই আমরা। হ্যাঁ,
এখন আসি আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? জাস্ট ট্রেডিশনাল যে ম্যানেজমেন্টটা পড়ে আসলাম, ট্রেডিশনালি যে ফাইল ম্যানেজমেন্ট বা ট্রেডিশনাল যে ফাইল সিস্টেমটা পড়ে আসলাম, সেটারই আপডেট, মানে সেটারই কারেন্ট ভার্সন এটা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস টেকনোলজি কাটস through many of the problem of traditional file organization. A more rigorous definition of a database is a collection of data organized to serve many applications efficiently by centralizing the data and controlling redundant data. এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনই চলে আসছে যে কি, ডাটাবেস ইজ এ কালেকশন অফ ডাটা organized to serve many applications, organized to serve many applications efficiently. Efficiently কথাটা বলা হচ্ছে by centralizing the data, ডাটাগুলো কি সেন্ট্রালাইজিং মানে একটা সেন্টারে থাকবে, and controlling redundant data, controlling redundant মানে একই ডাটা বারবার আসবে না, রিডান্ডেন্ট হবে না, এই জিনিসটাকে কন্ট্রোল করছে। A database management system is software that enables an organization to centralize data, manage them efficiently, and provide access to the stored data by application programs. The database management system acts as an interface between application programs and the physical data files. When the application program calls for a data item such as gross pay, the database management system finds this item in the database and present it to the application program. Using traditional data files, the programmer would have to specify the size and format of each data element used in the program and then tell the computer where they were located. বলতেছে, using traditional data files, the programmer would have to specify the size and format of each data element used in the program and then tell the computer where they were located. এটা ফাইল ট্রেডিশনাল ফাইলে কি করতো সেটা বলতেছে, আর এখন ডাটাবেস ম্যানেজমেন্টে আমি স্পেসিফিক যখনই যেটা চাচ্ছি আমি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট স্লাইডে আসি। এটাই আজকের এখানে লাস্ট স্লাইড। এই স্লাইডের উপরে আমরা কিছু কথাবার্তা বলবো। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পরবর্তী যে সিলেবাসের যে জিনিসগুলো আছে, সেই টার্মস গুলো, সেই টপিকস গুলো আমি দিয়ে দিচ্ছি এখানে, সাব টপিকস গুলো দিচ্ছি। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নন রিলেশনাল ডাটাবেস, ডিজাইনিং ডাটাবেস, ইনফরমেশন পলিসি, data administration and data quality assurance, ensuring data quality, vulnerability of information system, business value of security and controls, organizational frameworks for security and control, information systems control, auditing information system, tools and tools and technologies for safeguarding information resources. এই জিনিসগুলো আপনারা আমি বলে দিচ্ছি এখানে। ফর ডিটেলস প্লিজ read the ICMAB Learning Manual for Information and Communication Technology. রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমরা একটু পড়ি। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম স্লাইডে নাই, আমি বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। Database technology cuts through many of the problems of traditional file organization. Database technology cuts through many of the problem of traditional file organization, তাই না?
ট্রেডিশনাল ফাইল অর্গানাইজেশনের যে সমস্ত প্রবলেম গুলো ছিল তাদের মধ্যে অনেকগুলোই কি করছে, এই ডাটাবেস ম্যানেজমেন্ট টেকনোলজি সেগুলোকে কাট থ্রু করছে। এ মোর রিগোরাস ডেফিনিশন অফ ডাটাবেস ইজ এ কালেকশন, এটা বললাম আমরা, সরি এটা বলছি তাই না। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আসি আমরা। Relational database management system. Contemporary database management system use different data model to keep track of entities, attribute the relationship. The most popular type of database management system today for PCs as well as for larger computer and mainframe is the relational database management system. Relational database represent data as two-dimensional tables called relations. Database may be referred to as files. Each table contains data on an entity and its attribute. Microsoft Access is a relational database management system for desktop system, whereas DB2, Oracle database, and Microsoft SQL Server are relational database management system for large mainframe and mid-range computers. Non-relational database, also called NoSQL database, the most popular being MongoDB, DocumentDB, Cassandra, Postbase, Column stores and provide. আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে থিওরিটিক্যালি কথাবার্তা সব, হ্যাঁ। তো এটা এই জিনিসটা টপিকস গুলো সবগুলোই আপনারা ম্যানুয়ালে পেয়ে যাবেন, আইসিএমএবি এর ম্যানুয়ালে। এখান থেকে আপনারা একটু পড়ে নেবেন, আমি তারপরও এটার পরবর্তী স্লাইডটা তৈরি করে ফেলবো। Ensuring data quality, vulnerability of information system, business value of security and controls, organizational framework for security and controls, information system controls, এর মধ্যে আছে অ্যাপ্লিকেশন কন্ট্রোলস, রিস্ক অ্যাসেসমেন্ট, সিকিউরিটি পলিসি, auditing information system, tools and technologies for safeguarding information resources. তারপরে কিছু কেস স্টাডি আছে। তো এখানে যে আমাদের যে লাস্ট স্লাইডে যে টপিকস গুলো আছে, এই টপিকস গুলো প্রত্যেকটাই আপনারা ইয়ে থেকে থিওরিটিক্যাল, তো আপনারা ইয়ে থেকে পড়ে নেন, ম্যানুয়াল থেকে পড়ে নেন। যদি কোশ্চেন থাকে কোশ্চেন গুলো আমাকে বলবেন, কোনোটা যদি না বুঝেন আমাকে বলবেন অবশ্যই। আর তারপরে আমরা নেক্সট ক্লাসে আমরা করব ইনফরমেশন সিস্টেম প্ল্যানিং ইস্যুস। আমরা একটা জিনিস বলতে ইয়ে করতেছি যে এখানে কি বলা আছে, লেভেল স্টাডি রিকোয়ার্ড। আপনার আমরা কি করব, কোন টপিকস গুলো কিভাবে পড়বো, কিভাবে মেমোরাইজ করব, না রিমেম্বার করব, না অ্যাপ্লিকেশন করব, না ইভ্যালুয়েশন করব, এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখে নিই। আমরা যে আজকে যে জিনিসগুলো পড়লাম লাস্টে B2 টপিকস এর, সেই B2 টপিকস এর গুলো কি করব, আমরা আন্ডারস্ট্যান্ডিং করব, অ্যাপ্লিকেশন করব এবং ইভ্যালুয়েশন করব। তিনটা জিনিস বলা আছে, এই জিনিসগুলো আমরা করবো। তার আগের 4 নম্বর ক্লাসে রিমেম্বার এবং আন্ডারস্ট্যান্ডিং, মনে রাখবো এবং আন্ডারস্ট্যান্ড বুঝবো, তাই না। এই জিনিসগুলো আমরা করব। তো আমার মনে হয় যে আমরা আজকে একটু পুরো সিলেবাস যেটুকু পড়ে আসছি এটুকু আরেকটু গো থ্রু করি। হ্যালো।
হ্যালো, শোনা যাচ্ছে? জি জি স্যার। স্যার। জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, দাঁড়াও। তাহলে আজকের মতো তো আমি এখানে স্লাইডটা এই B2 টপিক্সটা শেষ করে দিছি স্লাইডে। আর এই জিনিসগুলো যে টপিকস গুলো দিছি এই টপিকস গুলো প্রত্যেকটাই আইসিএমএবি এর ম্যানুয়ালে পেয়ে যাবেন। আপনাদের সবার কাছে আছে আইসিএমএবি ম্যানুয়ালটা, সফট কপি বা হার্ড কপি? নাই স্যার, কাইন্ডলি যদি একটু দিয়ে দিতেন। আমি এখনই শেয়ার করে দিচ্ছি, এখনই শেয়ার করে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে। জি স্যার শেয়ার জি করে স্যার, প্লিজ প্লিজ। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আমি এখনই শেয়ার করে দিচ্ছি ম্যানুয়ালটা। এই ম্যানুয়ালে কিন্তু সবগুলোরই ছোট ছোট করে কিছু ডেফিনেশন দেওয়া আছে, এই ডেফিনেশন গুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, পড়ে নিয়ে যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বলবেন। হ্যাঁ, আমি আইসিএমএবি ম্যানুয়ালটা ইয়াতে দিয়ে দিলাম, গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, আপনারা এটা ডাউনলোড করে নেবেন, নিয়ে পড়বেন। আর হার্ড কপি থাকলে তো হার্ড কপি পড়বেন, সমস্যা নেই। আর একজন এই গ্রুপে লর্ডেনের সফট কপিটা শেয়ার করছে, কে করছে আছেন কি? লর্ডেনের 16th এডিশনের বইটা একজন সফট কপি এখানে শেয়ার করছেন, পোস্ট করছেন। কে করছেন একটু, আছেন উনি? মেবি তিনি এই মুহূর্তে নেই স্যার। আচ্ছা, আপনাদের কাছে আছে তো, তাই না? আপনারা সফট কপিটা ডাউনলোড করছেন তো? যারা আবার অনেক পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করছেন তারা কিন্তু হয়তো পাবেন না হয়তো। সেই সফট কপিটা ডাউনলোড করেও আপনারা পড়তে পারেন। লাউডেনের বইটা পড়লে অনেক কিছু জানা যাবে, আরো অনেক এলাবোরেটলি জানবেন আপনারা। শুধুমাত্র সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো জিনিস পড়লেই হবে না, এর সাথে রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আমাদেরকে একটু পড়তে হবে। যদি আপনারা পেয়ে না থাকেন আমাকে বললেন, আমি আবার হয়তো শেয়ার করে দিব লাউডেনের বইটা। স্যার পাইনি। পাননি না? না। আচ্ছা, তাহলে আমি ওটা আবার এখনই শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আবার দিয়ে দিচ্ছি এখনই। জি স্যার। আপনারা ডাউনলোড করে পড়বেন, কিন্তু অবশ্যই পড়বেন, খুবই ভালো বই একটা। আর যেটা বলছি যে এই স্লাইড গুলো কিন্তু পড়বেন, স্লাইড গুলো থেকে আপনারা কিন্তু আপনাদের নিজেরই একটা নোট তৈরি করে ফেলবেন, হ্যান্ডবুকের মতো তৈরি করবেন। হ্যাঁ, এই যে দিছে একজন শেয়ার করছে, আমিও শেয়ার করে দিলাম। একটু সময় নিবে অনেক, 94 মেগাবাইটস, একটু সময় নিবে। আপনারা পড়তেছেন তো নাকি না, শুধুমাত্র ক্লাসের উপরেই জয়েন করে থাকতেছেন যে ক্লাস করলেই হয়ে যাবে? পড়তে হবে, কিন্তু সময় দিতে হবে। যেটা বারবার বলতেছি, 50 মার্কস এর টেকনোলজির সাথে আমরা এই সাবজেক্টের সাথে প্রতিনিয়ত আমাদের পকেটে হাতে এই মোবাইল ফোন ঘুরে বেড়ায়।
আমরা এই টেকনোলজিটার সাথে চলতেছি, তাই না? শুধুমাত্র আমাদের কিছু থিওরিটিক্যালি জ্ঞান নিতে হবে আর একটু পড়তে হবে, বইয়ের সাথে আমাদের টাচে থাকতে হবে। প্রতিদিন একটু একটু করে সময় দিবেন, দেখবেন যে খুব ভালোভাবে আপনারা প্রিপারেশন নিতে পারছেন, পরীক্ষার হলে যে কোনো প্রবলেম হবে না। লর্ডেন এন্ড লর্ডেনের বই থেকেই মূলত ম্যানুয়ালটা করা আর কি, ওটাকে বেস ধরে করা। লর্ডেন এন্ড লর্ডেনের বইটা পড়লেই অনেক কাভার হয়ে যাবে প্রথমের দিকের যে চ্যাপ্টার বা সিলেবাস গুলো আছে। পরবর্তীতে কেস স্টাডির জন্য আরো ওব্রাইনের বই আছে, সেগুলো আমরা দেখবো, কিন্তু এখন আপাতত আমাদের লর্ডেন এন্ড লর্ডেনটাই টেক্সট বই হিসেবে সাপোর্ট করবে আর কি। লর্ডেন এন্ড লর্ডেনের বইয়ে কিন্তু দেখবেন ওরা যে কোনো টপিকস বা ওরা কোশ্চিন করে কিন্তু অ্যান্সারটা লেখে। এটা কিন্তু একটা ভালো, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোশ্চিনটা কি ধরনের হবে। লর্ডেন এন্ড লর্ডেনের বইয়ে কিন্তু কোশ্চিনটাই করে দেয়, কোশ্চিন করেই তারপরে সে টপিকসটা মানে তারপর ইয়াটা শুরু করে আর কি, প্যারাগ্রাফটা শুরু করে। এবং তার যে ইন্ডেক্সটাই সাজানো আছে টপিক ইয়া দিয়ে, কোশ্চিন মার্কস দিয়ে। স্যার, আমি যে বলেন। স্ক্রিন শেয়ার করেছি এই বইটাই তো না? হ্যাঁ, এটাই এটাই আমি দেখতেছি তো। হ্যাঁ, এটাই এটাই দেখেন, আমার এথিক্স আছে চ্যাপ্টার 4-এ, এথিক্স আছে চ্যাপ্টার 4-এ। আর আমরা আজকে যে টপিকটা আলোচনা, এটা মেবি চ্যাপ্টার 6। না, টেলিকমিউনিকেশন চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7-এ আছে টেলিকমিউনিকেশন, ইন্টারনেট অ্যান্ড ওয়্যারলেস টেকনোলজি, যেটা আজকে আমরা লাস্টে আলোচনা করলাম। আর আজকেরই প্রথমের দিকে যে ফাউন্ডেশন অফ বিজনেস ইন্টেলিজেন্স ডাটাবেজ ম্যানেজমেন্ট, এটা চ্যাপ্টার 6-এ আছে। চ্যাপ্টার 5-এ আছে ইনফ্রাস্ট্রাকচার, ওই যে ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার, চ্যাপ্টার 5-এ আছে। আর এথিক্স নিয়ে কথাবার্তা বলছি, সেটা আছে চ্যাপ্টার 4-এ। আর প্রথমে অর্গানাইজেশন ম্যানেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক এন্টারপ্রাইজ, এটা চ্যাপ্টার 1-এই এগুলা আছে আর কি। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এই জিনিসগুলো দেখবেন, দেখে ওখান থেকে ইন্ডেক্স থেকে বের করবেন। ইন্ডেক্সে কিন্তু কোশ্চিন কোশ্চিন করেই দেওয়া আছে, কোশ্চিনের মতো করেই দেওয়া আছে জিনিসগুলো সব। লর্ডেন এন্ড লর্ডেনের বইটা যদি কেউ ভালোভাবে পড়ে, আমার মনে হয় না তার কোনো আর কোনো দিকে দেখার দরকার আছে, কারণ এই লর্ডেন এন্ড লর্ডেনের বইটা খুবই ভালো। আমরা এটাই ফলো করি। তো আজকে আমরা লর্ডেন এন্ড লর্ডেনের চ্যাপ্টার 7, 6 and 7 এই দুটো পড়লাম আর কি। পরবর্তীতে যে আমি বললাম যে পরবর্তী যে টপিকস গুলো দিয়ে দিছি, এই টপিকস গুলো তো আপনার ইয়াতে আছে, কি বলে, লর্ডেন এন্ড লর্ডেনের বইয়ে আছে। লর্ডেন এন্ড লর্ডেনের বইয়ে পড়লেও আপনারা পেয়ে যাবেন সেই টপিকস গুলো। ঠিক আছে। ওটা এখনো কমপ্লিট হয়নি মনে হয়, আমার ডাউনলোড হতে সময় লাগতেছে, তারপরে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো 4টা বেজে যাচ্ছে, আপনাদের আরো মনে হয় 4টা ক্লাস আছে। তো ভালোভাবে পড়াশোনা করেন আর এই জিনিসগুলো পড়েন। হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার, হ্যাঁ, শুনতেছি। তাহলে আজকে জি আমরা জি শেষ স্যার, করি, শুনতে পাচ্ছি। এখানেই শেষ জি করি। হ্যাঁ, স্যার। আপনারা একটু পড়েন, নিজে থেকে পড়েন, ওই টপিকস গুলো পড়ে কোশ্চিন করবেন কিন্তু আমাকে, নাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে আপনারা পড়তেছেন কি পড়তেছেন না। আমাকে কোশ্চিন করবেন, তাহলে বুঝবো যে না আপনারা পড়তেছেন, আপনারা প্রিপারেশন নিচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।